স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ ইবনে বতুতার ভ্রমণ এই রচনাটি নিয়ে বিস্তারিতভাবে। তাহলে চলো শুরু করা যায়। ইবনে বতুতার ভ্রমণ এটি লিখেছে মোহাম্মদ শহীদুল্লাহ। এই লেখায় আসলে ইবনে বতুতার ভ্রমণ কাহিনী নিয়ে আসলে লেখা। তিনি যে বিভিন্ন পুরো বিশ্বব্যাপী যে ভ্রমণ করেছে, তার জীবনাকাল থেকে শুরু করে তিনি সারা জীবন যে ভ্রমণগুলো করেছে তারই সংক্ষিপ্ত আকারে এই লেখায় তুলে ধরা হয়েছে। তাহলে চলো আজকে রচনাটি আমরা পড়া শুরু করি। ইবনে বতুতা মরক্কোর তানজা শহরে 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। আচ্ছা, এইখানে এটা যেহেতু একটা তথ্যমূলক লেখা, এখানে অনেক অনেক তথ্য পাবে এবং প্রতিটা তথ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার বা মূল্যায়নের ক্ষেত্রে। তাই প্রতিটা তথ্যই খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং সেটাকে মনে রাখার চেষ্টা করবে, কারণ মূল্যায়নে আসলে কোন তথ্য দিয়ে প্রশ্ন আসবে সেটা আসলে আমরা কেউই বলতে পারছি না। তাই খুব মনোযোগ সহকারে তোমরা এই রচনাটি পড়বে। তার জন্মসালটা আমরা পেলাম। এরপরে দেখো 1326 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সেই হজের উদ্দেশ্যে তিনি জন্মভূমি থেকে রওনা হন। তাহলে কত বছর বয়সে তিনি হজের উদ্দেশ্যে বের হলো? মাত্র 22 বছর বয়সে। ভূমধ্য সাগরের তীরস্থ আফ্রিকার প্রধান প্রধান শহরগুলি ভ্রমণ করে শেষে তিনি মিশরে উপস্থিত হন। তাহলে মিশরে উপস্থিত হয়েছে কিভাবে? ভূমধ্য সাগরের তীর থেকে আফ্রিকার প্রধান প্রধান শহর ভ্রমণ করে তারপরে তিনি মিশরে উপস্থিত হয়েছে। সেখান থেকে আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছে মক্কা শরীফে যাওয়ার উদ্যোগ নেন। সেই দেশের রাজা তখন মোগলদের সাথে যুদ্ধ করছিল। ইবনে বতুতা সেজন্য সেখানে কোনো জাহাজ না পেয়ে পুনরায় মিশরে ফিরে আসেন। আচ্ছা, কোন দেশের রাজা? মানে এই যে আলেকজান্দ্রিয়া বন্দরে গিয়েছিল, সেখানকার রাজারা আসলে মোগলরা কি যুদ্ধ করার কারণে পরবর্তীতে তিনি আবার মিশরেই ফিরে এসেছিল। সেখানে থেকে তিনি সিরিয়া যান। তাহলে মিশর থেকে কোথায় গেল? মিশর থেকে গেল সিরিয়া। দামেস্কে গিয়ে হাদিসের বিদ্যায় দক্ষতা লাভ করেন। তাহলে ইবনে বতুতা কোথায় হাদিসের বিদ্যার দক্ষতা লাভ করেন? দামেস্কে হাদিসের বিদ্যায় দক্ষতা লাভ করেন। তার শিক্ষকগণের মধ্যে দুজন বিদুষী রমণীয় ছিলেন। তারপর তিনি সেখান থেকে গত বছরের হজের সংকল্প পূরণের জন্য প্রথমত মদিনা শরীফ উপস্থিত হন, পরে মক্কা শরীফে গিয়ে হজ সম্পূর্ণ করেন। আচ্ছা, তাহলে 22 বছর বয়সে বের হলেও সেই বছর সে আসলে কি হজটা আসলে করতে পারেনি নানান কারণে। পরবর্তীতে সে হাদিস শিক্ষা দক্ষতা লাভ করে গত বছরের কথা বলেছে, তার মানে পরের বছর, মানে 22 বছর পর 1926 সালে সে যে উদ্দেশ্যের জন্য বের হয়েছিল, উদ্দেশ্য পূরণ হলে তার যেহেতু গত বছর মানে 1326 খ্রিস্টাব্দ ছিল, তাহলে তার পরের বছর 1327 খ্রিস্টাব্দে সম্ভবত তিনি হজ সম্পূর্ণ করেছিলেন। হজ শেষ করে তিনি ইরানি কাফেলার সাথে ইরাকে পৌঁছান। হজ শেষ করে তিনি ইরাকে পৌঁছেছিলেন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে প্রথম হজ সম্পূর্ণ করে তিনি কোথায় পৌঁছেছিলেন? তিনি ইরানি কাফেলাদের সাথে ইরাকে পৌঁছেছিলেন। নাজাফ আশরাফ দেখার জন্য বাগদাদে যান। ইরাক থেকে সে যায় হচ্ছে গিয়ে বাগদাদে, সেখান থেকে ওয়াসেত, বাগদাদ থেকে যায় হচ্ছে ওয়াসেত, ওয়াসেদ থেকে রওয়াকে সৈয়দ আহমদ রেফারির কবর জিয়ারত করেন। সেখান থেকে বসরা এবং বসরা থেকে ইরানের সারহাদে পৌঁছেন। এগুলো আসলে খুব ধারাবাহিকভাবেই কিন্তু বিষয়গুলো লেখা রয়েছে, যে ইরাক থেকে বাগদাদ, বাগদাদ থেকে ওয়াসেদ, ওয়াসেদ থেকে হচ্ছে গিয়ে সৈয়দ আহমদ রেফারির কবর জিয়ারত করতে যান এবং সেখান থেকে রওয়াকে ওয়াসেদ থেকে রওয়াক, রওয়াক থেকে তিনি যান বসরা, বসরা থেকে যান হচ্ছে ইরানের সারহাদে। কিছুদিন সুস্তারে অবস্থান করে ইস্পাহানে হয়ে সিরাজনগরে উপস্থিত হন। আচ্ছা, তাহলে ইরান থেকে তিনি আবার যান কোথায়? সিরাজনগরে, ইস্পাহানের সিরাজনগরে উপস্থিত হন। সেখানে সুফি শেখ আবদুল্লাহ খফিফ এবং বিখ্যাত নীতিকার শেখ সাদির কবর দর্শন করেন। আচ্ছা, তাহলে কাদের কবর, তিনি কার কার কবর দর্শন করেছে? শেখ আবু আবদুল্লাহ খফিফ এবং বিখ্যাত নীতিকার শেখ সাদির কবর তিনি দর্শন করেছিলেন। সেখান থেকে গায়রুন বন্দর হয়ে পুনরায় ইরাকে উপস্থিত হয়ে কুফায় পৌঁছান। আচ্ছা, ইস্পাহান শহরটা কিন্তু এখানে যে শহরের কথা বলা হয়েছে, যেখান থেকে তিনি সিরাজনগরে গিয়ে কবর জিয়ারত করেন, এই ইস্পাহান শহর কিন্তু পারস্যের এক বিখ্যাত শহর।
আচ্ছা, আর সিরাজ নগরটা কিন্তু হচ্ছে মঙ্গলদের আক্রমণে তখন ওই সময়টা বিপর্যস্ত ছিল। আচ্ছা, সেটা সামনে আমরা পাচ্ছি, চলো। সেখানে থেকে দ্বিতীয়বার বাগদাদে আসেন, আবার তিনি ফেরত আসেন এই যে এখানে বাগদাদে, ঠিক আছে। কবর জিয়ারত করার পর ধ্বংস হয়ে গেল, তখনও বাগদাদ বড় শহর ছিল। বাগদাদ থেকে মসুল এবং মারভিন হয়ে ইবনে বতুতা দ্বিতীয় হজের জন্য 1329 খ্রিস্টাব্দে মক্কা শরীফ উপস্থিত হন। তাহলে দ্বিতীয় হজ কত সালে করেছিলেন? 1329 খ্রিস্টাব্দে। তিনি কিন্তু ঘর থেকে বের হয়েছিলেন 1326 খ্রিস্টাব্দে। আচ্ছা, সেখানে তিনি 2 বছর থাকেন এবং পরে চতুর্থবার হজ করে জেদ্দায় যান। চতুর্থবার হজের পর তিনি পৌঁছান জেদ্দাতে। আশা করি এতটুকু তোমরা ধারাবাহিকতা বুঝতে পেরেছ। তিনি কোথা থেকে কোথায় গিয়েছেন এবং 4বার এর মধ্যে তিনি হজ সম্পূর্ণ করেছেন এবং চতুর্থবার হজ সম্পূর্ণ করার পর তিনি ফিরেছেন জেদ্দায়। আচ্ছা, এরপরে দেখো, জেদ্দা থেকে জাহাজে উঠে লোহিত সাগরের অপর তীরে আফ্রিকা ভ্রমণ করে ইয়েমেন আসেন। ঠিক আছে, জেদ্দা থেকে তিনি কোথায় গেল? আফ্রিকা ভ্রমণ করেন। জেদ্দা থেকে আফ্রিকা ভ্রমণ করার পর তারপরে যান হচ্ছে ইয়েমেনে। এরপরে এখান থেকে যান হচ্ছে এডেন। এডেন থেকে জাহাজে চড়ে আবার আফ্রিকার পূর্ব তীরে উপস্থিত হন। সেখান থেকে জাঞ্জিবার ও উজা ভ্রমণ করেন। ভ্রমণ করে জাহাজ যোগে আরবের দক্ষিণ ভাগে হাজরামাউতের জাফর শহরে আসেন। আচ্ছা, আরবের দক্ষিণ ভাগে কোন শহর রয়েছে? আরবের দক্ষিণ ভাগে হাজরামাউত জাফর শহর রয়েছে, সেখানে যায়। সেখানে ওমান হয়ে, এই ওমান রাষ্ট্রের কথা নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছো, সেই ওমান হয়ে হরমুজ শহরে উপস্থিত হন। সেখানে বিখ্যাত দাতা বাদশাহ তহন্তর সঙ্গে সাক্ষাৎ করেন। আচ্ছা, হরমুজ শহরে কার সঙ্গে সাক্ষাৎ করেন? বাদশাহ তহন্তের সাথে সাক্ষাৎ করেন। সেখান থেকে তিনি আনাতোলিয়ায় চলে যান। তখন আনাতোলিয়ায় অরাজক ছিল, অরাজক মানে হচ্ছে বিশৃঙ্খলতা ছিল। মুরসা থেকে জাহাজে চড়ে কৃষ্ণসাগরের তীরে তীরের শহর দেখতে দেখতে কাজাক মরুভূমিতে উপস্থিত হন। কৃষ্ণসাগরের তীরে কোন শহরে উপস্থিত হয়? কাজাক মরুভূমিতে উপস্থিত হয়। পরে 6 মাস রাস্তা অতিক্রম করে ক্রিমিয়ার পৌঁছান। তখন ক্রিমিয়ার সুলতান উজবুকের রাজত্বাধীন ছিল। যখন ইবনে বতুতা ক্রিমিয়ায় গিয়ে পৌঁছান, ইবনে বতুতা যখন ক্রিমিয়ায় ভ্রমণ করেন, তখন ক্রিমিয়ার সুলতান কে ছিলেন? তখন ক্রিমিয়ার সুলতান ছিলেন উজবেক ছিলেন। এই রাজা, এই যে সুলতান উজবুক, রাজা চেঙ্গিস খানের বংশোদ্ভূত ছিলেন। রাশিয়ার অধিকাংশ তার পদানত ছিল। ভলগা নদীর তীরস্থ সরাই তার রাজধানী ছিল। আচ্ছা, তাহলে ক্রিমিয়ার রাজধানী ছিল কি? ভলগা নদীর সরাইতে, তীরস্থ তার সরাইতে। আশা করি তোমরা বুঝতে পারছো, একটু জটিল হলেও বিষয়গুলো কিন্তু বেশ ধারাবাহিকভাবেই গুছানো রয়েছে। আচ্ছা, এরপরে দেখো, সেখান থেকে ইবনে বতুতা বুলগার দেশে যান। রাশিয়ার উত্তরাংশে কে এই নামে অভিহিত করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, রাশিয়ার উত্তরাংশকে কোন নামে অভিহিত করা হয়, বা রাশিয়ার উত্তরাংশের নাম কি, কি নামে পরিচিত? সেটা হচ্ছে বুলগার নামে পরিচিত। তখন রমজান মাস ছিল এবং দিন বাড়ার ঋতু ছিল। রোজা খুলে মাগরিব ও ঈশার নামাজ তাড়াতাড়ি পড়তে না পড়তেই সকাল হতো। আচ্ছা, এটা একটা চমৎকার ব্যাপার ছিল। যখন তিনি বুলগার যায় তখন রমজান মাস ছিল, এবং সেখানে দিন বাড়ার ঋতু ছিল, মানে দিনটা বড় ছিল তুলনামূলক রাতের তুলনায়। তখন মাগরিব আর ঈশার নামাজ পড়তে না পড়তে খুব দ্রুত সকাল হয়ে যেত, মানে রাতের অংশটা খুবই ছোট ছিল, সেটা এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন হতে পারে, কোথায় দিন বাড়ার ঋতু ছিল? সেটা হচ্ছে কিন্তু বুলগার দেশে। সেখান থেকে উত্তর মহাসাগর পর্যন্ত তার যাবার ইচ্ছা ছিল। ঈদের দিন পর্যন্ত তিনি বাদশাহ শিবিরেই রইলেন। ঠিক আছে, যখন তিনি বাদশার সঙ্গে হাজি তুরখান শহরে ছিলেন, তখন বাদশার এক বেগম, যিনি কুস্তুনতিনিয়ার খ্রিস্টান রাজার কন্যা ছিলেন, কুস্তুনতুনিয়ায় যাবার ইচ্ছা প্রকাশ করেন। ইবনে বতুতা তার সাথে কুস্তুনতুনিয়ায় গিয়ে পুনরায় সরাই শহরে ফিরে গেলেন। সেখান থেকে বোখরায় পৌঁছালেন। আচ্ছা, তার দেখেন যাবার ইচ্ছা ছিল কোথায়? যাবার ইচ্ছা ছিল উত্তর মহাসাগরে, কিন্তু সেখানে বাদশার বেগম বা স্ত্রী, তার সঙ্গে সে কুস্তুনিয়াতে পৌঁছান। সেখান থেকে আবার গিয়ে পৌঁছায় বোখরায়। সেখানে চেঙ্গিস খান বংশীয় সুলতান আলাউদ্দিন তর্মশিয়ারিয়ানের দরবারে কিছুদিন থেকে সমরখন্দে চলে যান। আচ্ছা, এই সমরখন্দ শব্দটা আসলে মানে কি? সমর মানে আমরা জানি যুদ্ধ, তাই না? সমরখন্দ এখানে আসলে কোনো যুদ্ধস্থানের কথাই বোঝানো হয়েছে।
আচ্ছা, সেখান থেকে বাস্তু থেকে হিরাত, সেখান থেকে জাম, মসুদ, নোয়াবশোর ভ্রমণ করে কুন্দুজ দিয়ে আন্দারা, পাঞ্জাশির রাস্তা, পাশায় ও বরওয়ান হয়ে গজনী চরকে পৌঁছান। মানে এতগুলো জায়গা আসলে তিনি ওই সময় ভ্রমণ করেছে। এখানে একবার একসাথে যদি বলি, তিনি বাঘ, হিরাত, জাম, মসুদ, নয়সাবুর, কুন্দুজ, আন্দারব, পাঞ্জাশির, পাশাই, পারওয়ান, গজনি, চরক ইত্যাদি জায়গা তিনি সে সময় ভ্রমণ করেছে। সেখান থেকে কাবুলে গেলেন। কাবুল থেকে কিমাস হয়ে সম্ভবত কুরাম পাশ দিয়ে সিন্ধু নদীর পশ্চিম তীরে ডেরা ইসমাইল খা, ডেরা গাজী খা এবং কাশ্মীর এলাকা ভ্রমণ করেছিল। আসলে আসলে আমাদের এখানে এই সম্পূর্ণ জায়গাটায় যে এই যে কুস্তনিয়ায় গিয়েছিল, কুস্তনিয়া থেকে যে একসাথে এখানে দেওয়া হয়েছে, তিনি একসাথে কোন কোন জায়গা ভ্রমণ করেছিল তা একত্রে এখানে বলা হয়েছে। কাশ্মীর এলাকা দিয়ে মরুভূমির পথে সিন্ধুর তীরবর্তী ভক্করের নিকট কোন স্থানে 1333 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইবনে বতুতা উপস্থিত হলেন। আচ্ছা, আমরা পড়তে পড়তে 1333 খ্রিস্টাব্দে কিন্তু চলে এসেছি। তারপর দেখো, ভক্কর হয়ে সিন্ধুর মোহনাতিস্ত বন্দর লাহোরেতে উপস্থিত হন। সেখান থেকে মুলতানে এলেন। মুলতান থেকে যাত্রা করে অযোধ্যা অর্থাৎ পাক পট্টনের ঘাট পার হয়ে শত্রুদ্ধ অতিক্রম করলেন। এগুলো কিন্তু বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন স্থানের নাম। সেখান থেকে পুরাতন দিল্লিতে উপস্থিত হলেন। বাদশাহ সুলতান মোহাম্মদ তুগলক তাকে বিশেষ সম্মান করে শহরের কাজী নিযুক্ত করেন। প্রশ্ন আসতে পারে, ইবনে বতুতাকে কে দিল্লির কাজী নিয়োজিত করেছিল? তখন হবে বাদশাহ সুলতান মোহাম্মদ তুগলক। ইবনে বতুতা 9 বছর পর্যন্ত দিল্লিতে থাকেন। ইবনে বতুতা কত বছর পর্যন্ত দিল্লিতে রয়েছিল? 9 বছর পর্যন্ত দিল্লিতে কাজী হিসেবে নিযুক্ত ছিলেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি 1342 খ্রিস্টাব্দে চলে এসেছে। এর মধ্যে 1333-এর পর 1342 খ্রিস্টাব্দের জুলাই মাসে তিনি চীন রাজের নিকট বাদশাহ দূত রূপে উপহার দ্রব্য নিয়ে যেতে নিযুক্ত হন। এরপরে তাকে নতুন কাজ দেওয়া হয়, সে চীনের রাজার কাছে উপহার দ্রব্য নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত হয়েছিল। দিল্লিতে অবস্থানকালে তিনি কনৌজ, আমরোহ ও বিজনে ভ্রমণ করেছিলেন। এখন দিল্লি থেকে তালপাত, বিয়ান, কৌইল, কনৌজ, গোয়ালিয়র, চান্দরি ও ধার হয়ে উজ্জয়িনী পৌঁছান। এই বিভিন্ন জায়গা তিনি দিল্লিতে ভ্রমণ করেছেন। সেখান থেকে দৌলতবাদ এলেন। দৌলতবাদ থেকে ফিরে গিয়ে সাগর তীরে পৌঁছে সেখান থেকে খাম্বায়েত উপস্থিত হন। বাহারুচের নিকটবর্তী কন্ধার বন্দরে জাহাজে সওয়ার হয়ে, সওয়ার মানে হচ্ছে আরোহী হয়ে, সওয়ার শব্দ অর্থ আরোহী বা কোনো কিছু আরোহণ করা, ঘোগা, গোয়া ও হানুর হয়ে মালবারে পৌঁছালেন। এখানেও দেখা যাচ্ছে 1342 খ্রিস্টাব্দে তিনি দিল্লির অনেকগুলো জায়গা তিনি ভ্রমণ করেছিল। দিল্লি থেকে সে দৌলতবাদ গিয়েও সেখানে অনেকগুলো জায়গা, দৌলতবাদের বিভিন্ন স্থান সে ভ্রমণ করেছে। একসাথে সেই স্থানগুলো এখানে বলা হয়েছে। পরে মালবার বন্দরে গিয়ে কলিকটে উপস্থিত হন। সেখানে জাহাজ ভেঙে গেল। জাহাজের সমস্ত লোক ও বাচ্চার উপহার দ্রব্য নষ্ট হয়ে গেল। তিনি কিন্তু উপহার দ্রব্য নিয়ে চীনে যাচ্ছিল, কিন্তু সেই পথে কি হলো, তার দুর্ভাগ্যক্রমে জাহাজ সেই সময় ভেঙে যায়। ভাগ্যক্রমে ইবনে বতুতা তখন জাহাজে ছিলেন না, তাই বেঁচে গিয়েছিল। আসলে সে সময় কিন্তু এটা একটা মিরাকেল ব্যাপার যে সে সময় তার জাহাজে থাকার কথা থাকলেও ভাগ্যক্রমে তিনি তখন সেই জাহাজে ছিলেন না। বাদশাহের ভয়ে ইবনে বতুতা দিল্লি ফিরে না গিয়ে হানুরের সুলতান জামাল উদ্দিনের দরবারে উপস্থিত হলেন। আচ্ছা, ইবনে বতুতা যাচ্ছিল দিল্লি থেকে চীনের রাজার কাছে উপহার দ্রব্য নিয়ে, কিন্তু জাহাজ ভেঙে যাওয়া সমস্তটা নষ্ট হয়ে যায়। ভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরলেও সে বাদশার ভয়ে আর দিল্লি ফিরে যায়নি। তখন সে হানুরের সুলতান জামাল উদ্দিনের কাছে গিয়েছিলেন। হানুর থেকে ফিরে সালিয়াতে এলেন। সেখানে তিনি জাহাজে করে 1343 খ্রিস্টাব্দের আগস্ট মাসে মালদ্বীপে উপস্থিত হন। আচ্ছা, কত সালে তিনি মালদ্বীপ গিয়েছিলেন? গিয়েছিলেন 1343 খ্রিস্টাব্দে। তিনি কিন্তু 1342 খ্রিস্টাব্দে তার চীনে যাবার কথা ছিল। একটু যদি দেখি, 1342 খ্রিস্টাব্দে তার চীনে উপহার দ্রব্য নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে তিনি তো সেখানে যেতে পারেন না এবং পরবর্তীতে মালদ্বীপে যান 1343 খ্রিস্টাব্দে। ঠিক 1 বছর পরে ইবনে বতুতার মালদ্বীপ হতে রওনা হয়ে সিংহলে পৌঁছান। সেখান থেকে 1 বছর পরে তিনি চলে যান কোথায়? সিংহলে। সেখানে রাজার সঙ্গে বাতালাবাত্তা নগরে সাক্ষাৎ করেন এবং বাবা আদমের পদচিহ্ন জিয়ারত করে, বাবা আদম বলতে আমাদের আদম আলাহিসাল্লামের কথা বলা হচ্ছে, তা জিয়ারত করে মবরে
কর্ণাটক রাজ্যে উপস্থিত হন। সেখান থেকে তার শ্বশুর, এরই মধ্যে তিনি বিবাহ করেছেন, তার শ্বশুর সৈয়দ জালালউদ্দিন আহমদ। আচ্ছা, তার শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম হচ্ছে জালালউদ্দিন আহমদ বাদশাহ মোহাম্মদ শাহ তুগলক থেকে বিদ্রোহী হয়ে মাদুরাই রাজত্ব করছিলেন। তিনি ইবনে বতুতার আগমনের পূর্বেই মারা গিয়েছিলেন। ইবনে বতুতা সেখান থেকে কোলাম চলে যান, সেখান থেকে তিনি 3 মাস থাকেন। সেখানে তিনি কোলামে তিনি কতদিন ছিল? কোলামে তিনি 3 মাস ছিল। সেখান থেকে হানুর যাত্রা করার উদ্দেশ্যে তিনি জাহাজে যাচ্ছিলেন। পথে জলদস্যুগণ মানে হচ্ছে ডাকাতগণ তার জাহাজ লুট করে নেয়। অন্যান্য সামগ্রীর সঙ্গে তার স্মারকলিপি অপহৃত হয়েছিল। আচ্ছা, তিনি তার স্মারকলিপি বলতে এখন সার্টিফিকেট বা যেটাই বোঝানো, যেটাই আসলে হোক না কেন, তার যে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন, সম্মিলিত আবেদনপত্র, বিভিন্ন জায়গায় যাওয়ার যে আবেদনপত্রগুলো ছিল সেগুলো অপহৃত হয়ে যায় ডাকাত দলের কাছে। এই জন্য ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্তের মধ্যে মধ্যে কিছু গোলযোগ দেখা যায়। পরবর্তীতে এই জন্যই তার সম্পূর্ণ তথ্য আসলে একসাথে করা যায় না, যেহেতু কিছু জিনিস তিনি ডাকাতের কবলে পড়ে তিনি হারিয়েছিলেন। ইবনে বতুতার কালিকটে ফিরে এলেন, সেখান থেকে পুনরায় মালদ্বীপ আবার উপস্থিত হন। সেখান থেকে জাহাজে রওনা দিয়ে 43 দিন পরে বাংলাদেশের সপ্তগ্রাম বন্দরে উপস্থিত হলেন। তাহলে কবে তিনি বাংলাদেশের সপ্তগ্রাম বন্দরে উপস্থিত হন? তিনি মালদ্বীপ থেকে জাহাজে রওনা দিয়ে, মালদ্বীপ তার জাহাজে যাত্রার পথ ছিল 43 দিন, তিনি সেখান থেকে বাংলাদেশের সপ্তগ্রামে আসেন। পরে নদীপথে কামরূপে গিয়ে শেখ জালালউদ্দিন তাবরিজের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশে এসে কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যদি প্রশ্ন আসে, সেটা হচ্ছে শেখ জালালউদ্দিন তাবরিজের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সেখান থেকে সোনারগাঁয়ে উপস্থিত হন। 1346 থেকে 1347 খ্রিস্টাব্দে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন। তিনি কোন সময়কালে বাংলায় এসেছিলেন? সেই সময়কালটা হচ্ছে 1346 থেকে 1347 এর মাঝামাঝি কোন একটা সময়। তিনি কিন্তু 1343-এ মালদ্বীপে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে নানান জায়গায় ভ্রমণ করে আবারও পরবর্তীতে তিনি কিন্তু বিভিন্ন ডাকাতের কবলে পড়ে তিনি আবার মালদ্বীপে উপস্থিত হয়েছিলেন। তার 43 দিন পরে মানে সেখান থেকে রওনা দিয়ে 43 দিন সে রাস্তায় পার করে বাংলাদেশে এসেছিলেন, এবং সে যে সময়টা এসেছিল সেই সময়টা হচ্ছে 1346 থেকে 47-এর মধ্যে একটা সময়ে। সোনারগাঁও থেকে একটা চীনা জাহাজে চড়ে ইবনে বতুতা আরাকান ও পেগুর তীরে দিয়ে সুমাত্রায় উপস্থিত হন। তখন সেখানে মালিক জাহির রাজা ছিলেন। সুমাত্রা থেকে মূল জাভা পৌঁছান। মূল জাভা সম্ভবত শ্যাম, কম্বোডিয়া ও কোচিন। সেখান থেকে চীন দেশে গিয়ে কিছুদিন সেখানে পরিভ্রমণ করে পুনরায় সুমাত্রায় উপস্থিত হন। সেখানে 2 মাস থেকে জাহাজে রওনা হন এবং 40 দিন পর কোলাম পৌঁছান। সেখানে তিনি রমজান মাস কাটিয়ে ঈদের নামাজ পড়েন। 1347 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আরবের জাফর শহরে উপস্থিত হন। পড়তে পড়তে কিন্তু আমরা 1347 খ্রিস্টাব্দে চলে এসেছি। পরে মাসকাট, সিরাজ, ইয়াজদ, ইস্পাহান ও সুস্তার হয়ে এবং বসরা, কুফা ভ্রমণ করে 1348 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আবার তিনি পুনরায় বাগদাদে পৌঁছান। সেখান থেকে সিরিয়া ঘুরে মিশর, তুনিস, সাউনিয়া, স্পেন ইত্যাদি হয়ে 1339 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মরক্কোর রাজধানী ফেজ শহরে উপস্থিত হন। এভাবে 25 বছর বিদেশ ভ্রমণের পর ইবনে বতুতা স্বদেশ ফিরে আসেন। তিনি কত বছর ধরে ভ্রমণ করেছেন? তিনি টানা 25 বছর ধরে ভ্রমণ করেছেন। কিন্তু দেশে ফিরে তিনি স্থির থাকতে পারেননি, তিনি সুদান ভ্রমণে বের হন। ভ্রমণ পিয়াসু মানুষ, তিনি স্বাভাবিকভাবেই তার এক দেশে স্থির থাকতে পারবে না, সেটাই স্বাভাবিক। তিনি আবার ভ্রমণে বের হয়ে যান। ভ্রমণ শেষ করে 1353 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি বাড়ির দিকে রওনা হয়ে 1354 খ্রিস্টাব্দে বাড়ি পৌঁছান। দেখুন, 25 বছর টানা ভ্রমণ করার পর তিনি যখন তার স্বদেশে ফিরে আসেন, তিনি আবার বের হয়ে যান 1953 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। তিনি আবার ফিরে আসেন 1354 খ্রিস্টাব্দে তার নিজের স্বদেশে। তিনি মোট 28 বছরে 95,000 মাইল পথ পর্যটন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। 28 বছর, সর্বমোট 28 বছরে তিনি 95,000 মাইল পথ পর্যটন করেছেন। তিনি 1378 খ্রিস্টাব্দের 73 বছর বয়সে মারা যান। তাহলে তিনি মারা যান 1378 খ্রিস্টাব্দে। তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি 1353 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কেবল ভ্রমণই করেছিলেন। 73 বছর বয়সে এই বিখ্যাত এই ব্যক্তি তিনি মারা যান। 1354 খ্রিস্টাব্দে তিনি তার ভ্রমণ বৃত্তান্ত রচনার কাজ শেষ করেছিলেন। তাহলে তিনি কিন্তু ভ্রমণ শেষ করেছেন 1353 খ্রিস্টাব্দে, এবং এটা নিয়ে একটা রচনা তিনি লিখে শেষ করেছেন 1354 খ্রিস্টাব্দে।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইবনে বতুতার ভ্রমণ, এই ভ্রমণ কাহিনীটা আসলে অনেক জায়গা তিনি ভ্রমণ করেছেন এবং বিভিন্ন মানে এখানে অনেকগুলো সালের কথা রয়েছে, খুব ধারাবাহিকভাবে একের পর এক সাল, একের পর এক স্থানের কথা, ভ্রমণের কথা এখানে বলা হয়েছে। তোমাদের কাছে কিছুটা জটিল মনে হলেও বিষয়টা কিন্তু খুব ধারাবাহিকভাবে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তাই তোমাদের এখান থেকে ছোট ছোট প্রশ্ন আকারে এই বিষয়গুলো একটু কষ্ট করে হলেও তোমাদের এগুলো মনে রাখতে হবে। এছাড়া বড় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তো তোমাদের পড়ানোর সময় বলেই দিয়েছি, তোমরা সেগুলো পড়তে পারো। এছাড়া তোমাদের বইয়ে যে 58 পৃষ্ঠায় এই ইবনে বতুতার ভ্রমণের উপর ভিত্তি করে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তর আগামী ক্লাসে তোমাদের সেই সমাধান ক্লাসটা হবে, সেখানে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া ইবনে বতুতার ভ্রমণ নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বিষয় যদি বুঝতে না পেরে থাকো, আমাদেরকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমার সমাধান দেবার জন্য, তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য। আজকে এই পর্যন্তই। ওয়াইস পয়েন্টের সাথে থাকার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ছক পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।